আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। ওকে, দেখো তোমাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়েছে ইএলএমএস এ, কেমন? তো এই ইএলএমএস এ যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এখানে ধরো কিছু প্রবলেম আছে আর কি। তো কিছু প্রবলেম ধরো হচ্ছে তোমাদের ক্লাস টেস্টে যা ছিল ওইখান থেকে রিপিট হয়েছে। কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ধরো শর্ট কোয়েশ্চেন, তারপর ধরো হচ্ছে ছোটখাটো কোড রাইটিং, এরকম কিছু কোয়েশ্চেন। আর হলো পরে দেখো লাস্টে হলো কিছু ডিসকাশন টাইপ কোশ্চেন দেওয়া হয়েছে, হ্যাঁ, ছোট ছোট কোশ্চেন। তো তোমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে হচ্ছে ডেডলাইন দেওয়া হয়েছে 13 তারিখ। 13 তারিখ রাত 11টা, অর্থাৎ থার্সডে, নেক্সট থার্সডে রাত 11টার মধ্যে তোমরা হচ্ছে একটু এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে এবং সাবমিট করতে হবে। আর এই অ্যাসাইনমেন্টে হচ্ছে টোটাল 5 মার্ক থাকতেছে, হ্যাঁ। অর্থাৎ তোমাদের টোটাল যেই 100 মার্কসের যে গ্রেডিং সিস্টেম, ওইখানকার 5% মার্ক হচ্ছে এই একটা অ্যাসাইনমেন্টে। আর এখানে দেখো একটা কথা লেখা আছে যে ইনকমপ্লিট অর ইনকারেক্ট সাবমিশন উইল কজ ইন মার্ক রিডাকশন। তো তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটা যখন সাবমিট করবা সবগুলো কোশ্চেনই অ্যান্সার করবা এবং সবগুলো কোশ্চেনের কারেক্ট অ্যান্সারটা করবা, ঠিক আছে? যদি হচ্ছে ইনকমপ্লিট সাবমিশন হয় সেক্ষেত্রে মার্ক কাটা যাবে আর কি, হ্যাঁ। আর যদি ইনকারেক্ট হয়, যদি হচ্ছে ছোটখাটো ভুল থাকে বা এক দুইটা মিস্টেক থাকে সেক্ষেত্রে সেটা হয়তো ওভারলুক করবো, বাট যদি খুব বেশি ভুল থাকে তখন সেটা আসলে ইন্ডিকেট করবে যে তুমি এখানে এফোর্টটা দাও নাই। তো সেক্ষেত্রে আসলে মার্ক কাটা যাবে। তো তোমরা অবশ্যই কমপ্লিট এবং হচ্ছে কারেক্ট সাবমিশন আপলোড করবা এলএমএস এ। ওকে। স্যার এটা কি খাতায় করতে হবে না স্যার? মানে আমি যদি কম্পিউটারে মানে ওয়ার্ডে করে দিই ওরকম ভাবে, না কোড ফাইল কোড ব্লকসে স্যার করে দিব না, ওরকম? এটা এটা খাতাতেই করতে হবে। খাতায় করবে তোমরা। সিটির ক্ষেত্রে সিটির কোশ্চেনের অ্যান্সার যেভাবে লিখো ওইরকম ভাবে খাতাতে লিখবে, ঠিক আছে? একটু নাম আইডি লিখে দিও আর কি খাতার শুরুতে। ওকে। আর ওকে দেখো দুইটা প্র্যাকটিস সেট আপলোড করা হয়েছে। একটা হলো নেস্টেড লুপের উপর। এখানে 9টা প্রবলেম আছে, ঠিক আছে? তো এখানে দেখো যে কিছু প্যাটার্ন প্রিন্টিং টাইপের, হ্যাঁ। তো এগুলো একটু ট্রাই করো। এটা অ্যাসাইনমেন্ট না, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। এটা হলো নেস্টেড লুপ, আর অ্যারে থেকে আছে কিছু প্রবলেম, 11টার মতো। তো এগুলো একটু দেখো আর কি। বাট স্যার এই একটা, অ্যারেগুলো কি হ্যাঁ, স্যার, প্রবলেমের যে অ্যারেগুলো আছে এগুলো কি স্যার মানে এলএমএস আপলোড করে দিব এই অ্যাসাইনমেন্টের সাথে? না না, এগুলা সাবমিট করতে হবে না। এগুলো জাস্ট তুমি প্র্যাকটিস করলে করবা, না করলে না করবা। জাস্ট কেউ যদি প্র্যাকটিস করতে চাও তাদের রেফারেন্সের জন্য, হ্যাঁ। মানে স্যার এটা ডেমো কোনো, প্র্যাকটিসের জন্য স্যার? রাইট, এটা তোমরা নিজে নিজে করবা আর কি। এটার কোনো সাবমিশন নেই, এটাতে কোনো পয়েন্ট নাই। এটার জন্য কোনো কিছু আপলোড টাপলোড করতে হবে না, হ্যাঁ। বাট কেউ যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে বলা যায় যে তোমরা একটু বেটার প্রিপারেশন থাকবে এক্সামের জন্য। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার স্যার একটু পয়েন্টের কথাটা কি বলছেন, একটু আরেকবার বলবেন স্যার, আমি মানে শুনতে পাইনি স্যার কোনো কথাই। অ্যাসাইনমেন্টের কথা বলছি। অ্যাসাইনমেন্টে হলো 5% মার্ক থাকতেছে। এই যে অ্যাসাইনমেন্টটা হলো এটা, ইএলএমএস এ দেখবা যে এরকম একটা এরকম নামের একটা ফাইল আছে, 202 SPL অ্যাসাইনমেন্ট 1_k.pdf, এরকম একটা ফাইল দেখবো ইএলএমএস এ আছে। তো ওই এই ফাইলে যেই প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলোর জন্য হলো 5 মার্ক। এটা খাতায় লিখে স্ক্যান করে আপলোড করবা তোমরা, এবং এটার জন্য ডেডলাইন হচ্ছে থার্সডে রাত 11টা। আর এটার জন্য হলো টোটাল 100 মার্কসের মধ্যে 5 মার্ক থাকবে। আর দুইটা প্র্যাকটিস সেট দিছি, এই প্র্যাকটিস সেট গুলো জাস্ট তোমাদের নিজে নিজে প্র্যাকটিস করার জন্য।
এগুলোর জন্য কোনো সাবমিশন রিকোয়ারমেন্ট নেই, আগের প্র্যাকটিস সেটগুলোর মতোই আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করে দেই। আজকে যে টপিকগুলো দেখবো, দেখো আজকে হচ্ছে কয়েকটা টপিক আমরা একটু রিভিজিট করব। তো তার মধ্যে দেখো প্রথম যে জিনিসটা দেখবো, এখানে একটা স্লাইড হচ্ছে আজকে ক্লাসের পরে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে আর কি। এই এই স্লাইডটাই, এই স্লাইডটাতে ধরো কিছু টপিক যেগুলো কিনা অলরেডি যে স্লাইডগুলোতে যে স্লাইডগুলো আপলোড করা হয়েছে ওই স্লাইডগুলোতে হয়তো সেভাবে নাই, অথবা হয়তো ক্লাসে সেভাবে কভার করা হয় নাকি, সেই জিনিসগুলো আজকে একটু টাচ করে যাবো আর কি। হ্যাঁ, তো যেমন এখানে ধরো কিছু কমন লাইব্রেরি ফাংশনের কথা বলা আছে এবং হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে এই লাইব্রেরি ফাংশনগুলো কিভাবে ইউজ করতে হয়। এরপর ধরো হচ্ছে কিছু প্রবলেমও দেওয়া আছে লাইব্রেরি ফাংশন রিলেটেড। আর পাশাপাশি দেখো লুপ যখন পড়াইছি, দেখো ফর লুপ পড়াইছি আবার হোয়াইল লুপ পড়াইছি, তো একটা লুপ মিস করে গেছি আমরা, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো এই ডু হোয়াইল লুপটা হচ্ছে আজকে আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো এই কিছু টপিক হলো বাদ রাখা হয়েছিল, সেগুলো হচ্ছে একটু দেখে ফেলবো। তো হোয়াইল লুপ কিভাবে কাজ করে, হোয়াইল লুপে যেটা হয় যে একটা কন্ডিশন দেয়া থাকে এরকম, এবং হচ্ছে হোয়াইল এখানে কন্ডিশন থাকে আর হচ্ছে ভিতরে স্টেটমেন্ট থাকে। ঠিক আছে, স্টেটমেন্ট থাকে ভিতরে। এখন এই স্টেটমেন্টের মধ্যে আমরা বলছিলাম যে একটা পার্ট হলো যে যেই স্টেটমেন্ট গুলো বারবার এক্সিকিউট করতে চাই, আমরা যেই টাস্কটা অ্যাকচুয়ালি রিপিটেড করতে চাই সেই টাস্কটা, অর্থাৎ স্টেটমেন্টস দ্যাট নিড টু বি দ্যাট নিড টু রান এগেইন অ্যান্ড এগেইন, এরকম কিছু একটা বলছিলাম। আর হলো বলছিলাম যে আপডেট ভেরিয়েবল। ঠিক আছে, অর্থাৎ এরকম কিছু একটা ছিল হোয়াইল লুপের মধ্যে। উপরে ছিল ইনিশিয়ালাইজেশন, রাইট, উপরে ছিল ইনিশিয়ালাইজেশন। তো এখন এই টুকু যদি বাদ দিই আর এই ইনিশিয়ালাইজেশনটা যদি এখন একটু ইগনোর করি, আর যদি এই দুই আপডেট ভেরিয়েবল আর যা কিছু আছে এই ব্লকের ভিতরে সেটাকে যদি আমি সংক্ষেপে স্টেটমেন্ট হিসেবে বলি, তাহলে হোয়াইল লুপের স্ট্রাকচারটা ছিল অনেকটা এরকম, একটা কন্ডিশন তারপর হচ্ছে স্টেটমেন্ট। এখন হোয়াইল লুপের ক্ষেত্রে এক্সিকিউশন ফ্লোটা ছিল কিরকম, হোয়াইল লুপের ক্ষেত্রে শুরুতেই দেখো এই কন্ডিশনটা চেক করা হইতো, তাই না? হ্যাঁ, উপরে যেই স্টেটমেন্ট গুলো থাকতো সেগুলো তো করা হবেই, উপরে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো তো এক্সিকিউট করা হবেই, ইনিশিয়ালাইজেশন যদি থাকে ইনিশিয়ালাইজেশন তো করা হবেই। কিন্তু দেখো লুপের ভিতরে ঢোকার আগেই কিন্তু একটা কন্ডিশন চেক করা হয় হোয়াইল লুপের ক্ষেত্রে। একদম শুরুর কথা বলতেছি, একদম ফার্স্ট যে ইটারেশনের কথা বলতেছি, সেখানে লুপের ভিতরে ঢোকার আগে একটা কন্ডিশন চেক করে নেওয়া হয়, তাই না? যদি কন্ডিশনটা ট্রু হয় তখনই কেবলমাত্র লুপের ভিতরে ঢোকা হয়, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু লুপের ভিতরে একবারও ঢোকা হয় না। লুপের ভিতরে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলোকে একবারও এক্সিকিউট করা হয় না। হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপের যে পার্থক্য, ডু হোয়াইল লুপের ডেফিনিশনটা হচ্ছে অনেকটা এরকম। প্রথমে এরকম ডু কিওয়ার্ডটা ইউজ করা হয়, ডু কিওয়ার্ডটা ইউজ করে এরকম কার্লি ব্রেস দিয়ে যেই স্কোপটা ডিফাইন করা হয় এটাই হচ্ছে সেই লুপের বডি। এই ডু এর পরে যতটুকু আছে এটাই হলো লুপের বডি। এরপর শেষে গিয়ে কন্ডিশনটা লেখা হয়, শেষে গিয়ে ডু এই ব্লকটা শেষ হওয়ার পরে কন্ডিশনটা লেখা হয় while this condition is met। এক্সাম্পল দেখবো একটু পরে। বাট এখানে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে ডু while লুপের the first iteration is executed without checking any condition, অর্থাৎ একদম শুরুতে কোনো কন্ডিশন চেক না করেই লুপের ভিতরে একবার ঢুকে যাবে।
কোনো কন্ডিশন চেক না করেই একবার লুপের ভিতরে ঢুকে যাবে। তারপর এই পুরো স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করার পরে গিয়ে এই কন্ডিশনটা চেক করা হবে। কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আবার হচ্ছে এইখানে চলে আসা হবে, এই ডু ব্লকের ভিতরে ঢুকে দেওয়া হবে। যতক্ষণ কন্ডিশন ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই লুপের ভিতরে ঢুকবে। যখন কন্ডিশন ফলস হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে। কিন্তু একদম ফার্স্ট টাইম যখন লুপের ভিতরে ঢুকতেছে, দেখো উপর থেকে আসতেছে কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করে, ফার্স্ট টাইম যখন ঢুকতেছে তখন কোনো কন্ডিশন চেক না করেই ঢুকবে। তো এটাই হচ্ছে হোয়াইল লুপের সাথে কমন যে হোয়াইল লুপ, হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপ, এটার হচ্ছে ডিফারেন্স। প্রথমে স্টেটমেন্ট ইনসাইড লুপ, লুপের ভিতরে যে স্টেটমেন্ট থাকবে সেটা, তারপর কন্ডিশন, as long as the condition is true the statements will be executed again and again, and whenever the condition is false the execution exits from the loop. Okay, so এখানে ধরো একটু এক্সাম্পল দেখাই এই কোডটাতে কি হচ্ছে। দেখো এই লেফট সাইডে এই প্রোগ্রামটার কথা যদি আমরা চিন্তা করি, প্রথমে একটা ভেরিয়েবল এ, এটাকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে 10 দিয়ে। এরপর এখানে এটা হচ্ছে লুপের বডি। এই লুপের ভিতরে যেটা করা হচ্ছে, এর ভ্যালুটাকে প্রিন্ট করা হচ্ছে। হ্যাঁ, এর ভ্যালুটাকে প্রিন্ট করা হচ্ছে, এরপর এর ভ্যালুটাকে এক এক করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কতক্ষণ করা হচ্ছে? যতক্ষণ না পর্যন্ত এর মান 20-এর কম আছে। ওকে, দেখো তাহলে এক্ষেত্রে এটার আউটপুট হবে অনেকটা এরকম। প্রথমে হচ্ছে এর মান যেহেতু 10, প্রথমে থাকবে 10, তারপর হবে 11, 12, এইভাবে করে একদম শেষে গিয়ে এর মান যখন 19 তখন পর্যন্ত প্রিন্ট হবে। হ্যাঁ, এর মান যখন 19 তখন পর্যন্ত প্রিন্ট হবে। এরপর গিয়ে যখন a ইকুয়ালস টু a প্লাস 1, এই লাইনে এসে এর মান হয়ে যাবে 19 থেকে 20। ঠিক আছে, a ইকুয়ালস টু a প্লাস 1 ইকুয়ালস টু 19 প্লাস 1 মানে হলো 20। তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে a লেস দেন 20, তখন গিয়ে লুপটা থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এটা হলো 10 থেকে 19 পর্যন্ত প্রিন্ট করতেছে। এখন দেখো, ধরো এর মান 19 দিয়ে 10 দিয়ে ইনিশিয়ালাইজ না করে 20 দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো। ঠিক আছে, 20 দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো এবং মাঝের প্রোগ্রামটাতে পরে আসতেছি, রাইট সাইডের প্রোগ্রামটাতে দেখি। রাইট সাইডের প্রোগ্রামে এর মান 20 দিয়ে ইনিশিয়ালাইজ করার পর চেক করা হচ্ছে a লেস দেন 20 কিনা। দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমেই কন্ডিশনটা চেক করে নেওয়া হয়, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপের ভিতরে ঢুকবেই না। এর মান 20 তো লেস দেন 20 না, তাই না? 20 হচ্ছে ইকুয়ালস টু 20, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা ট্রু হচ্ছে না, কন্ডিশনটা ফলস হচ্ছে। কন্ডিশনটা যেহেতু ফলস, একবারে লুপের বাইরে চলে আসতেছে, অর্থাৎ কোনো ভ্যালুই কনসোলে প্রিন্ট হচ্ছে না। হ্যাঁ, এটা একদম এমটি থাকতেছে। আর মাঝের প্রোগ্রামটায় দেখো ডিফারেন্সটা কি, এখানেও এর মান 20, লুপের ভিতরের বডিটা কিন্তু সেম, মাঝখানেরটাতেও লুপের ভিতরে যেই বডিটা লেখা হয়েছে, ডান পাশেরটাতেও সেই একই বডি লেখা হয়েছে। বাট ডিফারেন্সটা হলো মাঝেরটাতে ডু হোয়াইল লুপ আর ডানেরটাতে ছিল হোয়াইল লুপ। তো এখানে কন্ডিশনটা ম্যাচ করা হবে এক্সিকিউশনের পরে। তো এর মান যাই থাক না কেন লুপের ভিতরে কিন্তু ঢুকে যাবে। এখানে তুমি 20 রাখো আর 500 রাখো, লুপের ভিতরে ঢুকে এর মান একবার প্রিন্ট হয়ে যাবে।
অর্থাৎ কনসোলে এর মান একবার 20 প্রিন্ট হয়ে গেল। এরপর a = a+1 দিয়ে এর মান হয়ে গেল 21। কন্ডিশনটা চেক করা হলো 21 < 20 কিনা, এটা ফলস, তখন লুপ থেকে বের হয়ে গেল। অর্থাৎ এর মান 20 এটা প্রিন্ট হচ্ছে না, কিন্তু এর মান 20 এটা প্রিন্ট হয়ে তারপর লুপ থেকে বের হচ্ছে। তো সেম বডি এবং সেম কন্ডিশন থাকার পরেও দেখলাম যে ডু ওয়াইল আর ওয়াইল লুপে একটু ডিফারেন্ট আউটপুট আসতেছে। এটা একটা এক্সাম্পল দেখি কিরকম কেসে ডু ওয়াইল লুপ ইউজ করা যায় বা ইউজ করলে কিছু সুবিধা পাওয়া যায়। দেখো একটা এক্সাম্পল দেয়া হয়েছে এখানে যে দুইটা ছক্কা ধরো আমরা থ্রো করতেছি, ঠিক আছে? তো দুইটা ছক্কার মধ্যে যেই ভ্যালুটা আসবে সেটা আমরা হচ্ছে র্যান্ডমলি নিতেছি। তো র্যান্ডমলি কোন একটা ভ্যালু জেনারেট করার জন্য একটা ফাংশন আছে std lib.h, এই হেডার ফাইলে দেখো std lib.h এই হেডার ফাইলে একটা ফাংশন আছে এই র্যান্ড। হ্যাঁ, এই র্যান্ড ফাংশনটা করে কি, একটা পজিটিভ র্যান্ডম নাম্বার রিটার্ন করে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেমন ধরো এখানে একটু এক্সাম্পল দেখি। ধরো printf%d\n র্যান্ড, সে হচ্ছে একটা পজিটিভ র্যান্ডম নাম্বার এখানে 41 রিটার্ন করতেছে। আবার যদি র্যান্ড দেই তখন অন্য কোন একটা নাম্বার রিটার্ন করবে, আবার র্যান্ড দিলে আবার অন্য কোন একটা নাম্বার রিটার্ন করবে। তো একটা নাম্বারকে যদি হচ্ছে ধরো 6 দিয়ে ভাগ করে ভাগশেষ নেওয়া হয়, ধরো একটা পজিটিভ নাম্বার সেটাকে হচ্ছে 6 দিয়ে ভাগ করে ভাগশেষ নেওয়া হলো, সেই নাম্বারটার রেঞ্জ কত হবে একটু বলতে পারবা? যে ধরো একটা নাম্বার আছে, যে কোনো একটা নাম্বার, এটা হচ্ছে 200 হতে পারে, 537 হতে পারে। এখন ধরো যে কোনো একটা নাম্বারকে 6 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতেছি, নাম্বারটার রেঞ্জ সেক্ষেত্রে থাকবে, দেখো 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হতে পারে? 0 থেকে 5-এর মধ্যে হবে না? 6 দিয়ে যদি ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে যেই নাম্বার দিয়ে ভাগ করো না কেন ভাগশেষটা হবে 0 থেকে 5-এর মধ্যে। এখন ধরো 0 থেকে 5-এর মধ্যে একটা নাম্বারকে যদি 1 যোগ করে দেয়া হয় তখন নাম্বারটার রেঞ্জ চেঞ্জ হয়ে যাবে 1 থেকে 6। বুঝা গেল? দেখো এখানে সেই জিনিসটাই করা হয়েছে, একটা র্যান্ডম নাম্বার নিয়ে সেটাকে 6 দিয়ে ভাগ করে ভাগশেষটা নেওয়া হয়েছে, তারপর 1 যোগ করে দেওয়া হয়েছে। এই ডাই1 ডাই2 এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আছে, প্রথম ছক্কায় কত উঠছে এটা আছে ডাই1 এর মধ্যে, দ্বিতীয় ছক্কায় কত উঠছে এটা আছে ডাই2 এর মধ্যে। এরপর ডাই1 আর ডাই2 দুইটাতেই যদি 6 উঠে, আচ্ছা ডাই1 ডাই2 তে ধরো দুইটা নাম্বার উঠলো, এই দুইটা নাম্বারকে এখানে প্রিন্ট করে দেওয়া হলো যে কত কত উঠছে। দুইটাতেই যদি 6 উঠে তখন এই ডাই1 আর ডাই2 এর যে ভ্যালু থাকবে তাদের যোগফল হবে 12। তো কন্ডিশনটা এমন ভাবে দিয়েছি যে ডাই1 আর ডাই2 এর যোগফল যদি 12 এর কম হয় সেক্ষেত্রে আবার রোল করা হবে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা মিট না করতেছে ততক্ষণ পর্যন্ত আবার বারবার রোল করা হবে। ডাই1 এর আবার একটা নতুন ভ্যালু নেওয়া হবে, ডাই2 এর আবার নতুন একটা ভ্যালু নেওয়া হবে এবং তাদেরকে প্রিন্ট করতে থাকা হবে। একদম শুরুতে কিন্তু ডাই1 আর ডাই2 এর মধ্যে কোনো ভ্যালু নাই, তো কোনো কন্ডিশনের উপর বেস করে কিন্তু এখানে আমরা কিছু করতে পারতাম না, তাই না? এখানে যদি উপরে যদি কন্ডিশনটা দিতাম ওয়াইলের এই কন্ডিশনটা, তখন কিন্তু
ধরো এই হোয়াইল কন্ডিশনটা যদি এই উপরে থাকতো, যেমন এই ডান পাশেরটায় আছে, তখন কিন্তু ডাই 1 আর ডাই 2 এর মধ্যে আগে একটা ভ্যালু নিয়ে রাখা লাগতো। তো দেখো যখন ডু হোয়াইল লুপের মধ্যে করছি তখন তখন ফার্স্ট স্টেপটা লুপের মধ্যে এক্সিকিউট হচ্ছে, কিন্তু যখন নর্মাল হোয়াইল লুপ দিচ্ছি তখন ডাই 1 আর ডাই 2 এর মধ্যে আগে কিছু ভ্যালু নিয়ে আসা হবে, না হলে এমন চান্স আছে যে হোয়াইল লুপের মধ্যে একবারও না ঢুকেই বের হয়ে গেছে, এখান থেকে বের হয়ে গেছে, তাই না? তো ফার্স্ট স্টেপটা এই জন্য লুপে ঢোকার আগে আলাদাভাবে করে নেওয়া হয়েছে। তো দেখো ডু হোয়াইল লুপ দিয়ে যখন করছি তখন ফার্স্ট স্টেপটা আলাদাভাবে আর লুপের আগে করা লাগে নাই, বাট হোয়াইল লুপ দিয়ে যখন করছি ফার্স্ট স্টেপটা লুপের আগে এভাবে করে নিতে হয়েছে। সো এখন হচ্ছে জাস্ট কুইকলি দেখি এই কোডটা আমরা একটু রান করে দেখি কোডটা কিভাবে কাজ করে। স্যার এস র্যান্ডটা কি করতেছে? কোনটা? স্যার সেকেন্ড লাইন এস র্যান্ড 7। ও আচ্ছা আচ্ছা, এস র্যান্ড 7টা কি করতেছে? আচ্ছা এটা এটা বলতেছি, দেখো আমি হচ্ছে স্ক্রিনটা দেখাই। দেখো এখানে এই প্রোগ্রামটা লেখা আছে। তো ডাই 1 আর ডাই 2 এর ভ্যালু দুইটাতেই যতক্ষণ না পর্যন্ত 6 আসবে ততক্ষণ পর্যন্ত রোল করতে থাকবে। তো এটাকে একটু দেখি রান করলে কি আসে। দেখো এখানে হচ্ছে ছকটাতে কি কি উঠছে এগুলা সুন্দর মতো এখানে চলে আসছে। প্রথমবার উঠছে 2 আর 5, তারপর 6 আর 3, তারপর 6 আর 1। এভাবে করে দেখো বারবার দেখা গেছে যে 2 ছক্কা উঠতেছে না এবং বারবার রোল করা হচ্ছে। এভাবে করে লাস্টে যখন 2 ছক্কা উঠছে তখন লুপ থেকে বের হয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তো এইখানে এই 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 সেম কাজটাই যখন আমরা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করছি, দেখি হোয়াইল লুপের কোডটা আমার কাছে করা আছে কিনা। হ্যাঁ, হোয়াইল লুপের কোডটাও করা আছে। তো সেম জিনিসটাই যখন হোয়াইল লুপ দিয়ে করছি তখন দেখো এই কয়েকটা লাইন আগে আলাদাভাবে করে নিতে হয়েছে। কজ এই কয়টা যে লাইন যদি না থাকে তখন ডাই 1 আর ডাই 2 এর মধ্যে তো কিছু নাই, কিছু নাই মানে আসলে গার্বেজ ভ্যালু আছে। গার্বেজ ভ্যালু দিয়ে তো আমি কন্ডিশন চেক করতে পারবো না, তাই না? এই দুইটার মধ্যে কোনো একটা ভ্যালিড কিছু একটা থাকা লাগবে, তাইলে না আমি কন্ডিশনটা চেক করতে পারবো। সো ভ্যালিড কিছু রাখার জন্য আগে একটা ফার্স্ট স্টেপটা করে নেওয়া হয়েছে। তো দেখি এখানে রান করে কি আসে। 2 আর 5, 6 আর 3, 6 1 3 5, এই নাম্বারগুলো একটু মনে রাখি। তারপর হচ্ছে লাস্টে গিয়ে 6 6 আসছে। ওকে, এই নাম্বারগুলো একটু মনে রাখি, 2 5 6 3 6 1, এগুলো কিন্তু র্যান্ডমলি আসতেছে নাম্বারগুলো, তাই না? 2 5 6 3 6 1, এটা একটু মনে রাখি। ডু হোয়াইল লুপ দিয়ে যখন করতেছি 2 5 6 3 6 1, সেম ইনপুট আসতেছে না? জি স্যার। সেম সেম রেজাল্ট আসতেছে, তাই না? আবার ধরো এই ডু হোয়াইল আবার চালাইলাম 2 5 6 3 6 1, সেম আউটপুটই আসতেছে বারবার। আমরা বলতেছি র্যান্ডম নাম্বার, কিন্তু মনে হচ্ছে না যে নাম্বারগুলো কেমন যেন একটু মানে কোন একটা নিয়ম মেনে আসতেছে, বারবার একই নাম্বার আসতেছে। জি স্যার। হ্যাঁ, নাম্বারগুলো যদিও মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে র্যান্ডম, কিন্তু অ্যাকচুয়ালি র্যান্ডম বলতে
এই প্রোগ্রামিং এ কিছু নাই। হ্যাঁ, মানে একটা ফর্মুলা দিয়ে এমন ভাবে নাম্বার জেনারেট করা হয় যেটাকে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা আসলে র্যান্ডম, বাট এটা আসলে র্যান্ডম না, এটা হচ্ছে সিউডো র্যান্ডম, মানে র্যান্ডমের মতো বাট র্যান্ডম না, বাট আমরা এটাকে র্যান্ডম ধরে কাজ করতে পারি। ঠিক আছে, সো এখন কথা হলো যে যেহেতু এইখানে নাম্বারগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী আসতেছে, একটা ফর্মুলা অনুযায়ী জেনারেট হচ্ছে, সো কোন নাম্বারের পরে কোন নাম্বারটা আসবে এটা এখানে ফিক্স করা। হ্যাঁ, মানে নাম্বার খুব এলোমেলো সিকোয়েন্সে আসবে, বাট কোন নাম্বারের পর কোন নাম্বারটা আসবে এটা এখানে হচ্ছে ফিক্সড করা। ঠিক আছে, কারণ একটা নাম্বার জেনারেট হচ্ছে এর আগে কি নাম্বার ছিল সেটার উপর বেস করে। এখন এই ধরো এখানে এরকম কিছু নাম্বার আছে, আমি জাস্ট আন্দাজি লিখতেছি, নট নেসেসারিলি যে এরকমই হবে। ধরো এতগুলা র্যান্ডম নাম্বার আছে। হ্যাঁ, এখন যেটা হয় যে যখন এই র্যান্ড ফাংশনটা কল করা হয়, ধরো এই সিকোয়েন্সের যে কোনো একটা পয়েন্ট থেকে নাম্বার আসা শুরু করে। ধরো হচ্ছে 3577, তারপর 212, তারপর 56, আচ্ছা এত বড় নাম্বার আসবে না, যাই হোক ফর জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য ধরে নাও, তারপর এটা আসতেছে, তারপর এটা আসতেছে, তারপর এটা আসতেছে। এই এস র্যান্ড যেটা করে, এস র্যান্ড দিয়ে বলে দেয়া যায় যে র্যান্ডম নাম্বারের যে একটা ভিতরে হচ্ছে একটা প্যারামিটার দিতে হয়, সেটাকে বলা হয় হচ্ছে সিড। হ্যাঁ, এস র্যান্ডের ভিতরে যে প্যারামিটারটা থাকে এটাকে বলা হয় হলো সিড। এই সিডটা যদি সেম থাকে সেক্ষেত্রে র্যান্ডম নাম্বার যেগুলো জেনারেট হবে সেগুলো সেম থাকবে। এই সিডটা যতক্ষণ পর্যন্ত তুমি সেম রাখবা, যতই তুমি র্যান্ডম নাম্বার জেনারেট করো কিন্তু সেম র্যান্ডম নাম্বারই বারবার আসবে। সো এই সিডটা দিয়ে বলে দেওয়া হয় অ্যাকচুয়ালি যে এটা একটা আইডেন্টিফায়ার মতো। যদি তুমি সিডটাকে চেঞ্জ করো, ধরো সিডটা 7 মানে ধরো হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু হবে, 245 থেকে শুরু হবে। যদি এখানে ধরো তুমি 7 বাদ দিয়ে অন্য কিছু দাও, ধরো এখানে দিলে তুমি 20 মানে আবার ধরো হচ্ছে এখান থেকে অন্য একটা পয়েন্ট থেকে শুরু হবে, এরকম জাস্ট। ঠিক আছে, সো এখানে হচ্ছে সিড দিয়ে সেম র্যান্ডম নাম্বার জেনারেট করার ফলে যেটা হয়, ধরো একই প্রোগ্রাম ধরো কোনো কেসে ভালো পারফর্ম করতে পারে, কোনো কেসে খারাপ পারফর্মও করতে পারে। কিরকম ইনপুট আসতেছে সেটার উপর কিন্তু অনেক সময় প্রোগ্রামের পারফরমেন্স ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন ধরো অ্যারেতে সার্চ করা দেখাইছি না, যদি নাম্বারটা শুরুতে থাকে তখন শুরুতেই নাম্বারটা পেয়ে যাওয়া যায়, যদি নাম্বারটা পরে থাকে তাহলে হয়তো নাম্বারটা আরো বেশিক্ষণ খুঁজতে হয়। তো কিরকম র্যান্ডম নাম্বার জেনারেট হইতেছে এটার উপরও প্রোগ্রামের পারফরমেন্স ডিপেন্ড করে। এখন তুমি হচ্ছে দুইটা প্রোগ্রামকে যখন কম্পেয়ার করবা, অথবা একই প্রোগ্রামের দুইটা স্টেটকে যখন কম্পেয়ার করবা, তখন যদি ইনপুট ডিফারেন্ট হয় তখন কি তোমার কম্প্যারিজনটা ভ্যালিড হবে? ইনপুট যদি ডিফারেন্ট হয় তখন কিন্তু কম্প্যারিজনটা ভ্যালিড হবে না। তো ইনপুটটাকে সেম রাখার জন্য যেটা করা হয়, র্যান্ডম নাম্বারটাকেও একটা সিড দিয়ে ফিক্স করে রাখা হয় যাতে কম্প্যারিজনটাতে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, ওকে। তো ডু ওয়াইল লুপ দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ড। ঠিক আছে, তো ব্রেক কিওয়ার্ডটা আমরা দেখছি এর আগে। ব্রেক কিওয়ার্ডটা ধরো হচ্ছে ইসের মধ্যে দেখছি, সুইচ কেসের মধ্যে, আবার হলো লুপের মধ্যেও দেখছি। যেমন কোন একটা অ্যারেতে সার্চ করার সময় যখন
কোন একটা অ্যারেতে সার্চ করার সময় যখন দেখা গেছে যে ধরো একটা আইটেম পেয়ে গেছি, তখন অ্যারের পুরাটুকু আর সার্চ না করে অ্যারেটা থেকে আমরা বের হয়ে যাই, তাই না? তো সেটা দেখানোর সময় অ্যারের মধ্যে লুপের মধ্যে ব্রেক ইউজ করা হয়েছে। সুইচ কেসের ক্ষেত্রে সুইচ কেসে কোন একটা কেস যখন মিলে যায়, তখন পরবর্তী স্টেটমেন্টগুলো যেন আর এক্সিকিউট না করে, তখনও ব্রেক স্টেটমেন্টটা ইউজ করা হয়। তখন হচ্ছে এই সুইচ কেসের ব্লকটা থেকে বের হয়ে যায়। এখন সিমিলার একটা কিওয়ার্ড আমরা দেখবো। সিমিলার বলতে মানে কিছুটা মিল আছে আর কি। সেই কিওয়ার্ডটা হলো কন্টিনিউ। হ্যাঁ, এই কন্টিনিউ কিওয়ার্ডটা যেটা করে, কন্টিনিউ কিওয়ার্ডটা লুপ থেকে বের হয় না, বরং যেটা করে একটা ইটারেশন স্কিপ করে। ঠিক আছে, এটা যেটা করে doesn't exit the loop but skips an iteration। অর্থাৎ যেটা হয়, ধরো কোন একটা লুপের মধ্যে তুমি হচ্ছে কন্টিনিউ লিখলা। ধরো এই যে হোয়াইল লুপের মধ্যে এখানে একটা কন্টিনিউ আছে। হ্যাঁ, কন্টিনিউ এর আগ পর্যন্ত যা যা আছে, মানে কন্টিনিউ এর আগে এখানে কি আছে এগুলো আপাতত আমরা ইগনোর করি, এই ইফ টিফ এগুলো আছে এগুলো আপাতত ইগনোর করি। এখানে ধরো হচ্ছে হোয়াইল লুপের মধ্যে একটা কন্টিনিউ আছে। কন্টিনিউ এর আগ পর্যন্ত যা যা আছে সেগুলো সুন্দর মতো এক্সিকিউট হবে লুপের ভিতরে ঢোকার পরে। যদি কন্টিনিউ স্টেটমেন্টটা পাওয়া হয়, তখন যেটা হবে, এই কন্টিনিউ এর পরে যা যা আছে এই স্টেটমেন্টগুলোকে স্কিপ করে সরাসরি পরের ইটারেশনে চলে যাওয়া হবে। পরের ইটারেশনে মানে হলো যে আবার কন্ডিশনে চলে যাওয়া হবে। এটা হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে। ঠিক আছে, এখন হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাই। মোটামুটি জিনিসটা তো বললাম, এখন একটা এক্সাম্পল দেখাই। যে ধরো একটা প্রোগ্রাম লিখবো যেটা কিনা 1 থেকে 100 পর্যন্ত সবগুলো নাম্বারকে প্রিন্ট করবে, তাদের স্কোয়ারও প্রিন্ট করবে এবং তাদের কিউবও প্রিন্ট করবে। অর্থাৎ আই প্রিন্ট করবে, আই স্কোয়ার্ড প্রিন্ট করবে, আই কিউব প্রিন্ট করবে। কিন্তু কয়েকটা নাম্বারকে তারা বাদ দিবে, এই প্রোগ্রামটা বাদ দিবে। তাদেরকে যেই নাম্বারগুলো 7 দ্বারা ডিভিজিবল তাদেরকে বাদ দেওয়া হবে। অন্য যেই নাম্বারগুলো আছে তাদের ক্ষেত্রে এই স্টেপগুলো, এই ভ্যালুগুলো প্রিন্ট করা হবে, সেই নাম্বারটা, তার স্কোয়ার এবং তার কিউব। এখন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি কন্টিনিউ কিওয়ার্ড ইউজ না করে। এখানে যেটা করেছি যে ধরো আই ইকুয়ালস টু 1 ইনিশিয়ালাইজ করলাম, আই লেস দেন ইকুয়ালস টু 100 দিলাম, সুন্দর মতো লাস্টে হলো আই প্লাস প্লাস দিলাম। এখন এখানে জাস্ট একটা কন্ডিশনের ভিতরে, কন্ডিশনের উপর বেস করে যদি কন্ডিশনটা ট্রু হয় তখন জাস্ট নাম্বারগুলোকে প্রিন্ট করে দিব, আর না হলে নাম্বারটাকে প্রিন্ট করবো না। এইভাবে হচ্ছে এই কাজটা করা যায়, তাই না? দেখো এই আই মড 7 এটা মানে কি? ইফ আই মড 7, এই এই জিনিসটা হলো শুরুর দিকে বলছিলাম, কিন্তু শুরুর দিকে কিন্তু বলা আমি বলে দিছিলাম যে কন্ডিশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে, মানে কোন একটা নাম্বার যখন কন্ডিশনাল এক্সপ্রেশন হিসেবে ইউজ করা হয়, ধরো ইফের মধ্যে ইউজ করা হয় অথবা হোয়াইলের মধ্যে ইউজ করা হয়, তখন সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করা হয়। ইফ অথবা হোয়াইলের ভিতরে যে কন্ডিশনটা থাকে, এই কন্ডিশনটা তো আইদার কি হবে, আইদার ট্রু হবে অথবা ফলস হবে, তাই না? এখন এই ভিতরে তুমি যদি একটা নাম্বার দাও, এটা ট্রু হবে না ফলস হবে, এটা কিভাবে ইন্টারপ্রেট করা হয়, এটা যেটা বলছিলাম
যদি নাম্বারটা নন জিরো হয়, all non-zero numbers are interpreted as true. Zero is considered false. যদি এটা নন জিরো হয় তাহলে ট্রু, আর যদি জিরো হয় তাহলে ফলস। সো I mod 7 এটা যদি নন জিরো হয় তখন কন্ডিশনটা ট্রু, আর যদি I mod 7 জিরো হয় তখন কন্ডিশনটা ফলস। ওকে, অর্থাৎ I mod 7 যদি জিরো হয় তখন নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল, তখন তার জন্য এই স্টেপগুলো করা যাবে না। যদি I mod 7 ইকুয়াল ইকুয়াল 0 হয় তার মানে এই কন্ডিশনটা ফলস, তখন এই ইফের মধ্যে ঢুকবে না, বাইরে চলে আসবে। I প্লাস প্লাস করে আবার হচ্ছে while এ চলে যাওয়া হবে, ঠিক আছে? আবার কন্ডিশনটা চলে যাওয়া হবে। ধরো হলো শুরুতে হচ্ছে 1 2 3 4 5 6 সুন্দর মতো হলো, 7 যখন, তখন 7 এর ক্ষেত্রে 7 mod 7 এটা হয়ে গেছে 0, এটা 0, তাই না? তো এটা যেহেতু 0, কন্ডিশন হয়ে গেছে ফলস। কন্ডিশন ফলস অর্থাৎ প্রিন্ট করবে না। I প্লাস প্লাস 7 কেটে হয়ে যাবে 8, এরপর আবার পরের স্টেপে যাবে। 8 এর ক্ষেত্রে 8 সুন্দর মতো প্রিন্ট হবে, 8 64, তারপর 64 ইন্টু 8 যত হয় এগুলো সুন্দর মতো প্রিন্ট হবে। হ্যাঁ, 9 10 11 12 13 প্রিন্ট হবে। 14 এর ক্ষেত্রে গিয়ে আবার সেম, 14টা স্কিপ হয়ে যাবে। এখন এই জিনিসটাই আরেকটা ওয়েতে করা যায়, এই কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করে। যেই কেসগুলোকে আমরা ইগনোর করতে চাই, যেই কেসগুলোর জন্য কোনো একটা কিছু সেট অফ স্টেটমেন্ট আমরা হচ্ছে স্কিপ করতে চাই, সেই কন্ডিশনটা দিয়ে তারপর তার ভিতরে কন্টিনিউটাকে দিয়ে দিতে হবে। দেখো, যদি I mod 7 0 না হয় তখন প্রিন্ট হবে, আর I mod 7 যদি 0 হয় তখন কন্টিনিউ হবে, তাই না? আগের লুপে যেটা করা হয়েছিল ইফের মধ্যে দেওয়া হয়েছিল প্রিন্টএফ, এবার যেটা করা হয়েছে ইফের মধ্যে দেওয়া হয়েছে কন্টিনিউ। কখন কন্টিনিউ করব? কখন কন্টিনিউ করব? যখন কিনা 7 দ্বারা বিভাজ্য হবে, যখন কন্টিনিউ when divisible by 7। 7 দ্বারা ডিভিজিবল মানে হলো I mod 7 ইকুয়াল ইকুয়াল 0। I mod 7 ইকুয়াল ইকুয়াল 0, এইটাকেই অন্য আরেকভাবে লেখা যায় I mod 7 এটাকে নট করা। হ্যাঁ, অর্থাৎ I mod 7 যদি যেটা মিন করে তার উল্টাটা। I mod 7 যদি 0 হয় তখন এটা হবে ট্রু, I mod 7 যদি নন জিরো হয় তখন হবে এটা ফলস। আমরা সাধারণত জানি যে নন জিরো হলো ট্রু, তাই না? আর জিরো হলো ফলস। এখন এটাকে যদি তুমি উল্টায় দিতে চাও, নন জিরোটাকে যদি তুমি বলতে চাও ফলস, জিরোটাকে যদি বলতে চাও ট্রু, তখন কি করতে হবে? সামনে একটা নট সাইন দিয়ে দিতে হবে। ওকে, সো এইখানে কন্টিনিউ কাজ, জিনিসটা কিভাবে কাজ করবে? যখন ধরো I এর মান 1 2 3 4 5 6 সুন্দর মতো কাজ করলো, হ্যাঁ 1 2 3 4 5 6 সুন্দর মতো কাজ করলো, এই ইফের মধ্যে ঢুকলো না। ইফের মধ্যে না ঢুকলে সুন্দর মতো পরের স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউট করে ফেললো। হ্যাঁ, পরের স্টেটমেন্ট গুলোকে সুন্দর মতো এক্সিকিউট করে পরের স্টেপে চলে গেল।
পরের ইটারেশনে চলে গেল। যখনই i এর মান 7 হয়ে গেল তখন কি হলো, তখন হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল, এই কন্ডিশনটা ট্রু হয়ে কন্টিনিউ হয়ে গেল। কন্টিনিউ হওয়া মানে হচ্ছে পরের ইটারেশনে চলে যাওয়া, এই স্টেটমেন্টগুলো স্কিপ করে সরাসরি আবার while এর কন্ডিশনে চলে আসা। কন্টিনিউ করার আগে দেখো i প্লাস প্লাসটা করে নিতে হবে, অর্থাৎ নেক্সট ইটারেশনে কি হয় নরমালি দেখো, যদি লুপটা ঠিক মতো চলতো লাস্টে গিয়ে একটা i প্লাস প্লাস হইতো না? এখন তো এই লাস্টের i প্লাস প্লাস পর্যন্ত আমরা যেতে পারতেছি না, বোঝা গেছে কি? স্যার বাট কিন্তু আমরা স্যার কন্টিনিউর পরে আই প্লাস প্লাস দিলাম না কেন? কন্টিনিউ এর পরে যা কিছু থাকবে সেগুলো তো স্কিপ হয়ে যাবে। কন্টিনিউ এর পরে যদি i প্লাস প্লাস দাও সেটা তো স্কিপ হয়ে যাবে, সেটাতে তো আর পৌঁছাবে না, এই জন্য কন্টিনিউ এর আগে দিতে হবে। বুঝতে পারছো? কন্টিনিউ এর এই পরে এখানে তুমি যা খুশি লেখো ওগুলো কিন্তু কখনোই এক্সিকিউট হবে না। এইখানে কন্টিনিউ এর পরে এই লাইনগুলো আছে, এই লাইনগুলো এক্সিকিউট হচ্ছে কখন, যখন এই কন্টিনিউ এ আমরা যাচ্ছি না তখন, যখন এই ইফটা ভিতরে ঢুকতেছে না তখন এই লাইনগুলো এক্সিকিউট হচ্ছে। বা যদি একবার কন্টিনিউ এর কাছে চলে যায় তখন কিন্তু আর যা যা স্টেটমেন্ট আছে কোনোটাই এক্সিকিউট হবে না, ঠিক আছে? কোনোটাই কিন্তু এক্সিকিউট হবে না, সরাসরি হচ্ছে এপাশে চলে যাবে। সো নর্মালি যদি লুপটা চলতো তখন এই i প্লাস প্লাসটা হয়ে তারপর কিন্তু নেক্সট ইটারেশনে যেত, নাহলে তো যদি i প্লাস প্লাস যদি না হয় তাহলে তো 7 7ই থেকে যাবে, পরের বার গিয়ে আবার ইফের মধ্যে ঢুকবে। 7কে তো 8 করতে হবে তাই না, যাতে করে পরের ইটারেশনে গিয়ে লুপ ইফের ভিতরে না ঢুকে। 7কে 8 করার জন্য কন্টিনিউ এর আগে i প্লাস প্লাসটা একটু দিয়ে নিতে হবে, অর্থাৎ নেক্সট ইটারেশনে i এর ভ্যালু যা থাকে বা কন্ডিশনের ভ্যালুটা যা থাকে সেটা একটু কন্টিনিউ এর আগে করে নিতে হবে। তো এটা হচ্ছে, এখন দেখি এটা কোডটা কি করা আছে নাকি। কন্টিনিউ, হ্যাঁ এটা আছে। ও আচ্ছা, এটা ফর লুপ দিয়ে করা আছে। ওকে, আমি হচ্ছে হোয়াইল লুপেরটা লিখে ফেলি, ফর লুপটাকে কমেন্ট আউট করে i ইকুয়ালস টু 1, এখানে i প্লাস প্লাস, এখানে i প্লাস প্লাস কন্টিনিউ, এখানে i প্লাস প্লাস থাকবে না, এখানে i প্লাস থাকবে না, ফর হয়ে যাবে হোয়াইল। হোয়াইল লুপেরটাই আমি হচ্ছে এখানে লিখে ফেললাম, ফর লুপটাকে হচ্ছে কমেন্ট আউট করে দিলাম, সরি। ওকে, দেখো i এর ভ্যালু 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যাবে, 7 দ্বারা বিভাজ্য নাম্বারগুলোকে ইগনোর করা হবে। হ্যাঁ, এটাকে রান করে দেখি কি হয়। অনেকগুলো আউটপুট চলে আসছে দেখো, 1 1 1 1 1 এর স্কোয়ার 1 এর কিউব, 2 2 এর স্কোয়ার 2 এর কিউব, 3 4 5 6, মাঝখানে 7 মিসিং দেখো, কজ 7 দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলোকে আমরা স্কিপ করছি। 7 দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় সেটার কন্ডিশনটা এরকম। এটাকে যদি কেউ এভাবে লেখো টোটালি ফাইন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সেম সেম জিনিস, 9 10 11 12 13 আবার 14 মিসিং, আবার 20 এর পর 21 মিসিং, ঠিক আছে? এরকম প্রত্যেক 7 দ্বারা বিভাজ্য নাম্বারগুলো বাদ চলে গেছে, কজ সেই 7 দ্বারা বিভাজ্য নাম্বারগুলোর জন্য এই প্রিন্টএফ স্টেটমেন্টগুলো এক্সিকিউট হচ্ছে না, 7 দ্বারা বিভাজ্য নাম্বারগুলোর জন্য এই ইফের মধ্যে ঢুকে যাচ্ছে, ইফের মধ্যে আছে কন্টিনিউ, কন্টিনিউ পাওয়া মানে কন্টিনিউর পরে যা কিছু থাকুক না কেন সেগুলো আর এক্সিকিউট হবে না, কন্টিনিউর পর সরাসরি লুপের কন্ডিশনে চলে যাবে। ওকে, সো হোয়াইল লুপের ক্ষেত্রে কন্টিনিউ এর আগে এই নেক্সট ইটারেশনের আপডেট ভেরিয়েবলটা করে ফেলতে হয় আর কি। এখন আসি ফর লুপের কন্টিনিউটা কিরকম হয়। লেফট সাইডে এটা ছিল হোয়াইল লুপের কন্টিনিউ, হ্যাঁ,
কন্টিনিউ এর আগে আই প্লাস প্লাস দেওয়া হয়েছিল। ফর লুপের ক্ষেত্রে দেখো কন্টিনিউ এর আগে কিছু দেয়া লাগে না, আই প্লাস প্লাস যেটা সেটা আর দেয়া লাগে না, কারণ ফর লুপের কন্টিনিউ একটু সামান্য একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। হোয়াইল লুপের যেই আপডেট ভেরিয়েবল স্টেটটা থাকে, আপডেট ভেরিয়েবল যে স্টেপটা থাকে হোয়াইল লুপের, সেটা থাকে লুপের ভিতরে, তাই না? লুপের অন্য যে কোনো একটা স্টেটমেন্টের মতোই এইটা একটা স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্ট পর্যন্ত যদি আসতে না পারে তখন কিন্তু এই আই প্লাস প্লাসটাকে এক্সিকিউট করার কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আই প্লাস প্লাসটাকে আবার আলাদাভাবে কন্টিনিউ এর আগে লিখে দিতে হয়, কারণ কন্টিনিউ এর পরে সরাসরি এখানে চলে আসে। কন্টিনিউ এর পরে কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখে না যে এখন লাস্টে কি আছে, সরাসরি কন্ডিশনে চলে যায় হোয়াইল লুপের ক্ষেত্রে। ফর লুপের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট। দেখো সেম জিনিসটাই, কোডটা কেমন সিম্পল হয়ে গেছে। কন্টিনিউ এর আগে আই প্লাস প্লাস দেওয়া হয়নি, কারণ ফর লুপের ক্ষেত্রে কন্টিনিউ এর পরে এই লাইনগুলো স্কিপ হয়, ঠিক আছে, কিন্তু কন্ডিশনে না গিয়ে যেটা হয় ফর লুপের ক্ষেত্রে কন্টিনিউ পাওয়ার পরে এই ইনক্রিমেন্ট স্টেপটাতে যাওয়া হয়। এই ইনক্রিমেন্ট স্টেপটা কমপ্লিট করে তারপর কন্ডিশনে যাওয়া হয়। এটাই হচ্ছে ডিফারেন্স। ফর লুপের ক্ষেত্রে কন্টিনিউ পেলে লাইনগুলা সবগুলা লাইন স্কিপ করা হয়, ঠিক আছে, বাট ইনক্রিমেন্টটা যেহেতু উপরে আলাদাভাবে ডিফাইন করা আছে, এই ইনক্রিমেন্ট স্টেপে গিয়ে তারপর হচ্ছে কন্ডিশনটা চেক করা হয়। এই জন্য কন্টিনিউ এর আগে আর আলাদাভাবে আই প্লাস প্লাসটা দেওয়া লাগে না। তো এটাকে যদি আমরা হচ্ছে একটু রান করে দেখি, ফর লুপের যেটা ছিল, দেখো এটা ছিল ফর লুপের মধ্যে। এই আই প্লাস টু ওয়ানটা তাহলে আর থাকবে না, আই লেস দেন ইকুয়ালস টু 100 আই প্লাস প্লাস, এটা যদি হয় তাহলে কন্টিনিউ, আর যদি না হয় তখন হচ্ছে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। সেম জিনিস, 6 পর 7 মিসিং, 13 পর 14 মিসিং, সেম জিনিস। হ্যাঁ, এখন আমরা আবার একটু আগের হোয়াইল লুপের এখানে এসে দেখি একটু পাকনামি করে কি হয়। ধরো হোয়াইল লুপের এখানে ফর লুপের মতো, ফর লুপে আমরা হচ্ছে আই প্লাস প্লাস লিখি না, তাই না? এখন ধরো তুমি হোয়াইল লুপ দিয়ে একটা কন্টিনিউ লিখতেছো, তুমি আই প্লাস প্লাসটা লিখতে ভুলে গেলা কন্টিনিউ এর আগে, তখন কি হয় এটা একটু দেখি। হ্যাঁ, দেখো এখানে যেটা হচ্ছে, এখানে প্রোগ্রামটা এখানে স্টাক হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে প্রতিবারই আই ইকুয়ালস টু 7 থাকতেছে, লুপের ভিতরে ঢুকছে 1 2 3 4 5 6 যতবার ছিল, এই আই প্লাস প্লাস এর মাধ্যমে আই এর ভ্যালুটাকে আপডেট হচ্ছিল। বাট যখন আই এর ভ্যালু 7 হয়ে গেছে তখন কাজ কি, ইফ এর ভিতরে ঢুকা, তারপর কন্টিনিউ করা। এখন কন্টিনিউ করার সময় তো সরাসরি কন্ডিশনে চলে যাওয়া হচ্ছে, এখানে তো ইনক্রিমেন্ট স্টেপটা আলাদাভাবে বলা নাই হোয়াইলে। ইনক্রিমেন্ট স্টেপটা নর্মাল একটা স্টেটমেন্টের মতোই হোয়াইল লুপের একটা পার্ট। সো সরাসরি স্টেটমেন্টের কন্ডিশনে চলে যাওয়া হচ্ছে। আয়ের মান 7 ছিল, 7ই থাকতেছে, প্রতি ইটারেশন এই আয়ের মান 7ই থাকতেছে, এটাকে আর চেঞ্জ হচ্ছে না। তো হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা করতে হবে, এই জিনিসটা আলাদাভাবে করে দিতে হবে। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা আসি যেটা বলতেছিলাম, হোয়াইল ভার্সেস ফর তাহলে কিভাবে কাজ করে। হোয়াইলের সাথে ফরের কন্টিনিউ এর সামান্য একটু ডিফারেন্স আছে, যেটা আমরা দেখলাম যে ফর লুপে হলো
সরাসরি কন্ডিশনে না যে সরাসরি কন্ডিশনে যায় না, তার আগে হলো ইনক্রিমেন্টে যায়, ইনক্রিমেন্টটা করার পরে কন্ডিশনে যায়। আরেকটা এক্সাম্পল দেখবো ফর লুপের কন্টিনিউয়ের। এই প্রোগ্রামটাতে কি করা হচ্ছে, এই অ্যান্সারটা কেউ একজন দাও। দেখো আমি হচ্ছে প্রোগ্রামটা একটু বলি। ধরো এখানে কিছু গ্রেড আছে, হ্যাঁ, কোন একটা কোর্সে ধরো কিছু গ্রেড দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা গ্রেড হচ্ছে এক একজন স্টুডেন্টের জন্য ওই কোর্সের রেজাল্টটা। তো ধরো যার আইডি হচ্ছে 0 সে পেয়েছে এ, যার আইডি 1 সে পেয়েছে বি, যার আইডি 2 সে পেয়েছে এ, পরের জন পেয়েছে এ, এরকম। তো এখানে যেটা করা হচ্ছে দেখো, এই প্রত্যেকটা গ্রেড একটা একটা করে চেক করা হচ্ছে। যদি গ্রেডটা এফ হয় তখন কন্টিনিউ করা হচ্ছে, গ্রেডটা যদি এফ হয় তখন কন্টিনিউ, আর যদি গ্রেড এফ না হয় তখন এই দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট করা হচ্ছে। অর্থাৎ সহজ কথায় প্রোগ্রামটা করতেছে কি, যারা পাস করেছে তাদের জন্য এই দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে। ধরো তাদের জন্য গ্রেড শিট প্রিপেয়ার করা হচ্ছে এবং তাদেরকে একটা ইমেল পাঠানো হচ্ছে, ঠিক আছে? যারা এফ পেয়েছে তাদেরকে স্কিপ করা হচ্ছে, আর বাকিদের জন্য এই দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট করা হচ্ছে। যদি কারো এফ থাকে তখন কন্টিনিউতে চলে যাবে, আই প্লাস প্লাস হয়ে নেক্সট স্টুডেন্টে চলে যাবে, কন্ডিশনটা চেক হয়ে আবার হচ্ছে লুপের ভিতরে ঢুকবে। ওকে, এটা কি, এটা একটা ইনফাইনাইট লুপ না? while 1 printf hello, ঠিক আছে? তো এই ধরনের ইনফাইনাইট লুপ আমরা সবসময় এর আগে যতক্ষণ দেখছি while লুপ দিয়েই দেখছি, তাই না? যেমন ধরো আহ, একটা একটা প্রবলেম দেখাইছিলাম এর আগে কিছুদিন আগে, যে কিছু নাম্বার ইনপুট দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত 0 ইনপুট দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনপুট নেওয়া হবে। এটা কিভাবে করা হয়েছিল? এটাও while লুপ দিয়ে করা হয়েছিল, while লুপ দিয়ে করা হয়েছে এবং এখানে এখানে হচ্ছে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, if n equal 0 ব্রেক, ঠিক আছে? আর যদি না হয় তাহলে ধরো হচ্ছে সাম বের করতে থাকবে, এরকম কিছু একটা। I দরকার নাই, n সাম ইকুয়ালস টু 0 ব্রেক, আর না হলে হচ্ছে
সাম ইকুয়ালস টু সাম প্লাস এন, লাস্টে গিয়ে সাম পার্সেন্টেজ সাম। এরকম একটা প্রবলেম দেখাইছিলাম যে কন্টিনিউয়াস ইনপুট নেওয়া হবে, যখন কিনা একটা জিরো দেওয়া হবে তখন গিয়ে ইনপুট নেওয়া শেষ, যতগুলো নাম্বার দেওয়া হয়েছে তাদের সাম বের করে সামটাকে প্রিন্ট করবে। এটা একটা হচ্ছে ইনফাইনাইট লুপ দিয়ে করছিলাম, এবং ইনফাইনাইট লুপ ইউজ করার জন্য ইনফাইনাইট লুপ ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করা হয়েছিল হোয়াইল লুপ। সো এখন কথা হচ্ছে এটা কি ফর লুপ দিয়ে করা যায় কিনা। তো দেখো এই হোয়াইল লুপে যেরকম জাস্ট শুধুমাত্র কন্ডিশন থাকে, ফর লুপে আমরা দেখে আসছি এতদিন, ধরো এরকম কিছু একটা থাকে, আই ইকুয়ালস 0, একটা ইনিশিয়ালাইজেশন থাকে, হ্যাঁ, তারপর থাকে হচ্ছে একটা সেমিকোলনের পর থাকে ধরো একটা কন্ডিশন, তারপর থাকে ধরো একটা ইনক্রিমেন্ট টাইপের একটা স্টেটমেন্ট থাকে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এরকম কিছু। সো ফর লুপে চাইলে ইনফাইনাইট লুপ লেখা যায়। আর আরো যদি হচ্ছে ফর্মালি বলি, ফর লুপের এই যে এই তিনটা পার্ট আছে ডেফিনেশনের শুরুতে, এই তিনটার যে কোনোটা চাইলে অমিট করা যায়, যে কোনোটা চাইলে অমিট করা যায়, চাইলে তিনটাই অমিট করা যায়। কিন্তু যদি তুমি হচ্ছে সবকিছু অমিটও রাখো, তখনও এই দুইটা সেমিকোলন রাখতে হবে। ধরো হচ্ছে ভিতরে কিছু দিলা না, হ্যাঁ, এই দুইটা সেমিকোলন তোমাকে রাখতে হবে। এই দুইটা সেমিকোলন যদি রাখো তাহলে সে বুঝে নিবে যে হ্যাঁ ইনিশিয়ালাইজ করার কিছু নাই, হ্যাঁ কন্ডিশন চেক করার কিছু নাই, হ্যাঁ ঠিক আছে ইনক্রিমেন্ট করার কিছু নাই। তখন এটা সাধারণ একটা while ওয়ান লুপের মতো কাজ করবে, ঠিক আছে। এখন যদি হচ্ছে কন্ডিশন রাখতে চাও, শুধু কন্ডিশন, কোনো ইনিশিয়ালাইজেশন আর হলো নাই, ইনক্রিমেন্ট নাই, তখন হচ্ছে জাস্ট এখানে কন্ডিশনটা লিখে দিতে হবে। হ্যাঁ, ধরো হচ্ছে এখানে যেমন এই এটার কন্ডিশনটা ধরো এরকম কোনো স্ট্রেট ফরওয়ার্ড না যে এতগুলা স্টেপের পরে গিয়ে এই লুপটা থেকে বের হবে, ঠিক আছে। এই প্রোগ্রামটার কন্ডিশনটা তো এরকম স্ট্রেট ফরওয়ার্ড না যে আই প্লাস প্লাস হইতে হইতে যখন আই এর মান 50 হয়ে যাবে তখন বের হয়ে যাবে, এটা এরকম স্ট্রেট ফরওয়ার্ড ছিল না, তাই না। এটার কন্ডিশনটা ছিল যে যতক্ষণ না পর্যন্ত দুইটা র্যান্ডম নাম্বার দুইটাই 6 হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তো এইটাকে যদি তুমি ফর লুপে লেখো তখন তো তোমার ইনিশিয়ালাইজেশন ওইভাবে করে দেওয়ার কিছু নাই, বা হচ্ছে ইনক্রিমেন্ট দেওয়ার কিছু নাই। ইনিশিয়ালাইজেশন যদি দিতেও চাও ইনক্রিমেন্ট তো দিতে পারবা না, তাই না। তো এখানে যদি তুমি ফর লুপ দিয়ে লেখো কি করতে হবে, আগে একটা সেমিকোলন, পরে একটা সেমিকোলন, মাঝখানে কন্ডিশন, ঠিক আছে। যদি এটা করো তাহলে হচ্ছে হোয়াইল লুপে যেই কাজটা হয়েছিল ফর লুপেও এক্স্যাক্টলি সেই জিনিসটাই হবে। এটা যে আসলেই র্যান্ডম এটা আমি হচ্ছে একটু সিটটা চেঞ্জ করে দেখাই। ধরো সিটটা চেঞ্জ করে 7 থেকে 72 করে দিলাম, এবার দেখো যে নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে, 4 5 5 4 3 2 3 4, এবার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ফর লুপের ক্ষেত্রে এই বামে ডানে এগুলো অমিট করা যায়, কন্ডিশনও চাইলে অমিট করা যায়, কিন্তু সেমিকোলন দুইটা জাস্ট রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হলো ধরো এন একটা নাম্বার নেওয়া হলো %d\n %n,
if n mod 2 printf কিছু একটা else printf কিছু একটা। নর্মালি আমরা যেটা করে আসছি এতদিন n mod 2 = 0 দিচ্ছি, তাই না? n mod 2 = 0 না দিয়ে ধরো হচ্ছে এবার n mod 2 দিলাম। n mod 2 মানে কি? যখন n mod 2 নন জিরো তখন কন্ডিশনটা ট্রু, n mod 2 নন জিরো তখন কন্ডিশনটা ট্রু, তখন ইফ এর মধ্যে ঢুকবে। n mod 2 নন জিরো মানে কি? n mod 2 নন জিরো মানে হচ্ছে নাম্বারটা অড, আর n mod 2 জিরো মানে হচ্ছে নাম্বারটা ইভেন। n mod 2 জিরো মানে কন্ডিশনটা ফলস, অর্থাৎ এলস এর মধ্যে হচ্ছে ইভেন হবে। এটা হলো অড ইভেন বের করার প্রোগ্রামটা লিখলাম। ধরো হচ্ছে একটা নাম্বার দিলাম 54, স্ক্যানএফ এর মধ্যে আমি কেন স্ল্যাশ এন দিচ্ছি, ঠিক আছে, 54 ইভেন, ঠিক আছে। যদি হচ্ছে 23 দেই অড, ঠিক আছে, ওকে। তো এখন যদি হলো ইফের মধ্যে মাল্টিপল স্টেটমেন্ট থাকে, printf or %d is or n, হ্যাঁ, যদি ইফ এর মধ্যে মাল্টিপল স্টেটমেন্ট থাকে, এলস এর মধ্যে যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে, তখন কিন্তু এই ব্র্যাকেটটা না দিলে কিন্তু কাজ করবে না, তাই না? সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে 23 or 23 is odd, ঠিক আছে, সুন্দর মতো কাজ করলো। যদি এটা না দেই তখন কিন্তু এই জিনিসটা কাজ করবে না, এই জিনিসটা রান করতে গেলে একটা এরর দিবে, তাই না? এররটা কেন দিচ্ছে? কারণ কার্লি ব্রেস দেয়া মানে এই কার্লি ব্রেসের ভিতরে যা কিছু আছে পুরাটা হচ্ছে ইফ ব্লক। কার্লি ব্রেসের ভিতরে যা কিছু আছে পুরাটা ইফ ব্লক। কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট না দেয়া মানে হলো জাস্ট একটা স্টেটমেন্ট হচ্ছে ইফ ব্লক, এই এতটুকু পর্যন্ত হচ্ছে ইফ ব্লক। এরপরে ইফ ব্লক শেষ, এন্ড ইফ। এরপরে এই স্টেটমেন্টটা, এটা কিন্তু একটা স্ট্যান্ড অ্যালোন স্টেটমেন্ট। এখন ইফ ব্লক শেষ হওয়ার পরপর যদি এলস ব্লক তুমি না লেখো, পরে কিন্তু আর লিখতে পারবে না। যদি এলস একটা লিখতে হয় ইফ এর শেষ হওয়ার সাথে সাথে লিখতে হবে, ইফ এর পরে তুমি আরেকটা স্টেটমেন্ট দিয়ে তারপর কিন্তু এলস লিখতে পারবে না, ঠিক আছে? তো এখন আসি, ধরো এটা যদি না দেই তাহলে তো সুন্দর মতো কাজ করবে এটা, তাই না? 23 দিলাম অড, ঠিক আছে, কাজ করলো, রান করলো। যদি বাই মিস্টেক এখানে একটা সেমিকোলন পড়ে যায়, ইফ n mod 2 একটা সেমিকোলন পড়ে গেল, তখন কি এটা ঠিকমতো কাজ করবে প্রোগ্রামটা? নো স্যার, কাজ করবে না স্যার। কাজ করবে না, কারণ কি দেখো, এখানে যদি একটা সেমিকোলন পড়ে যায়, দেখো এখানে ইফ এর পরে ও কিন্তু দেখবে না যে কয়টা লাইন আছে, ও কিন্তু চেক করে যে কয়টা সেমিকোলন আছে। ফার্স্ট সেমিকোলনটা যদি তুমি হচ্ছে ব্র্যাকেট না দাও আর কি, সেকেন্ড ব্র্যাকেট, তার মানে হচ্ছে ফার্স্ট সেমিকোলনটা পাওয়া পর্যন্ত হচ্ছে ইফের স্কোপ। ফার্স্ট সেমিকোলন পাওয়ার পরে ইফের কাজ শেষ, ঠিক আছে? ও কিন্তু দেখবে না যে তুমি কয়টা লাইন লিখছো, এখানে তুমি এক লাইনের মধ্যে অনেক কিছু লিখে দিতে পারো, কিন্তু তার মানে এই না যে হলো যে, তার মানে এই না কিন্তু যে এটা ইফের মধ্যে কাউন্ট হবে। এই যে স্টিল কিন্তু এরর দিতেছে, কজ এই পর্যন্ত হচ্ছে ইফ, এরপর এটা স্ট্যান্ড অ্যালোন, তাই না? এরপর এলস সম্ভব না। এখন তুমি যদি এখানে একটা বাই মিস্টেক যদি একটা সিম্পল পড়ে যায়, এটা মানে কিন্তু ইফের কাজ এইখানেই শেষ, এটা মানে হচ্ছে ইফের কাজ এখানেই শেষ। তো
তখন যেটা করবে ও এখানকার এই সেমিকোলনের আগে জাস্ট সেমিকোলনটা পাওয়া পর্যন্ত এখানে ধরে নিবে ও একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট, এটাই শুধুমাত্র ইফ এর কাজ। এরপরে পরবর্তী যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো স্ট্যান্ড অ্যালোন হিসেবে কাজ করবে। যদি তুমি এখানে এলস দিয়ে দাও তাহলে আবার কাজ করবে। ফার্স্ট সেমিকোলন পরপরই এলস দিয়ে দেওয়া হচ্ছে, তখন আবার কাজ করবে, কিন্তু ওই যে ইফ এর মধ্যে তখন আর কিছু থাকতেছে না, তাই না? যেমন ধরো তুমি যদি ইভেন দাও ইভেন প্রিন্ট হবে, কিন্তু তুমি যদি অড দাও অড আর প্রিন্ট হবে না। এই জিনিসটা আমার তখন হয়ে যাবে এইরকম একটা কোডের ইকুইভ্যালেন্ট। ধরো এটা হচ্ছে কোড তুমি লিখছো, এটা হচ্ছে এরকম যে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিছো কিন্তু ভিতর কিছু লিখো নাই। হ্যাঁ, এইটা করলে যেটা হবে সেইটা হচ্ছে তুমি জাস্ট যদি সেমিকোলন দাও তাহলে সেম জিনিস মিন করে। তুমি যদি সেমিকোলনও না দাও, দেখো সেমিকোলন দিলে ঠিক আছে তাই না? এখন তুমি যদি সেমিকোলন না দাও, জাস্ট ইফ দিলা, এরপর সাথে সাথে এলস লিখে দিলা, তখন কি হবে দেখো? তখন যেটা হবে এই পুরাটাকেই সে হচ্ছে ইফের মধ্যে ধরে নিবে, এই এলস সহ পুরাটাকেই ইফের মধ্যে তখন সে ধরে নিবে। কিন্তু তখন জিনিসটা হয়ে যাবে এরকম, এটার ইকুইভ্যালেন্ট। এখন ইফের মধ্যে ঢুকছে ঠিক আছে, ভালো কথা, কিন্তু ইফের ভিতর যে এলসটা লিখছো তুমি, এই এলসটার আগে তো আরেকটা ইফ লাগবে, সেই ইফটা তো নাই, তাই না? এই এলসটা তো এই ইফের পরে না, এই এলসটা তো এই ইফের ভিতরে হয়ে গেছে। তখন সেমিকোলন যদি তুমি না দাও, কোনো সেমিকোলনও নাই, কোনো স্টেটমেন্টও নাই, এভাবে করে লিখছো তুমি। হ্যাঁ, এটা যদি হয় তখন যেটা হবে এলসটাকে ইফের মধ্যে ধরে নেওয়া হবে, তখন সেটা আসলে একটা এরর হবে। ঠিক আছে, ওকে। তো এখন আসি শুরুর দিকে, কিছু লাইব্রেরি ফাংশন আছে এই স্লাইডটাতে। তো এই লাইব্রেরি ফাংশন গুলো বিভিন্ন টাইমে বিভিন্ন প্রোগ্রাম সলভ করতে গিয়ে ইউজ করতে হতে পারে। তো এগুলো একটু জানা থাকা ভালো। যেমন ধরো কোন একটা অ্যাঙ্গেলের কজ, সাইন, ট্যান এগুলো বের করা, অথবা কোন একটা ভ্যালু কজ ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এগুলো বের করা, এই টাইপের কিছু কমন ফাংশন হচ্ছে জানা থাকা ভালো। পাশাপাশি ধরো হচ্ছে এই যে কোন একটা পাওয়ার ইউজ করা, হ্যাঁ, ধরো 2^5, 2^16, এখন এগুলো তো আমাদের বারবার হচ্ছে লুপ করে করা দরকার নেই। আচ্ছা 2^, হইলে সেটার অল্টারনেট ওয়ে আছে, বাট ধরো হচ্ছে 3^, সামথিং, 3.5, সামথিং, তো ওইগুলো তো এখন নর্মালি যদি আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে যাই একটা লুপ দিয়ে করতে হবে, বাট সেগুলো আসলে দরকার নাই। লাইব্রেরি ফাংশন আছে, লাইব্রেরি ফাংশন ইউজ করে সেই জিনিসগুলো করতে পারি। দেখো এখানে এই ফাইলে, এই স্লাইডে ফাংশন গুলো, অর্থাৎ এই লাইব্রেরি ফাংশন যেগুলো, এই ফাংশন গুলোতে এই মাঝখানে যে জিনিসটা থাকতেছে সেটা হলো ফাংশনটার নাম, অর্থাৎ যেই নামটা ইউজ করে ফাংশনটা কল করা হবে। এই যে POW, এটা হচ্ছে ফাংশনটার নাম। যখন কিনা এই ফাংশনটা ইউজ করব, পাউ এখানে ইউজ করি নাই, ধরো লগ ইউজ করছি অথবা স্কোয়ার রুট ইউজ করছি, SQRT, এটা হচ্ছে ফাংশনটার নাম। ভিতরে যেটা আছে সেটা হলো কি টাইপের ভ্যালু ভিতরে পাস করতে হবে, প্যারেন্থিসিসের ভিতরে যেটা আছে কি টাইপের ভ্যালু পাস করতে হবে। SQRT যখন ইউজ করছি
ধরো হচ্ছে এই যে এখানে স্কিউআরটি কল করা হয়েছে, ভিতরে হচ্ছে একটা ডাবল টাইপের ভ্যালু পাস করা হবে। স্কিউআরটি যখন কল করছি এইভাবে করে কল করছি, আর বাম পাশে যেটা আছে ফাংশনের নামের আগে যেটা আছে সেটা হলো এই ফাংশনটা থেকে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটার টাইপ কি হবে। অর্থাৎ এই যে SQRT64 যে দিলাম, এটা হচ্ছে কোথাও এক জায়গায় আমরা অ্যাসাইন করব। হ্যাঁ, ধরো হচ্ছে ডাবল এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই আছে, স্ক্যান এফ পার্সেন্ট এল এফ পার্সেন্ট এক্স। এরপর হচ্ছে ওয়াই এর ভিতরে হচ্ছে অ্যাসাইন করবো ধরো SQRT অফ এক্স। তো এই বাম পাশের যেই জিনিসটা ছিল, দেখো ফাংশন কল করলে লাইব্রেরি ফাংশন যেটা কল করতেছি, এইটা যেই রেজাল্টটা পাঠায় সেটাকে আমরা কোনো একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি অথবা সরাসরি পার্সেন্টেজ দিয়ে প্রিন্টও করে দিতে পারি, তাই না? পার্সেন্টেজ ইন্টিজার হলে পার্সেন্ট ডি। তো কি টাইপের রেজাল্ট আসবে সেইটা দেখাচ্ছে হলো এই বাম পাশের এই কিওয়ার্ডটা দিয়ে। এখানে যদি ডাবল থাকে ডাবল রিটার্ন করতেছে, যদি ইন্ট থাকে ইন্টিজার রিটার্ন করতেছে, এরকম। সো SQRT অর্থাৎ স্কোয়ার রুট বের করা দিয়ে একটা ছোটখাটো প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, এগুলো যেমন হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু বের করার ফাংশন আছে stdlib.h এ। অ্যাবসোলুট ভ্যালু বের করার জন্য যেটা করা হয়, ধরো হচ্ছে তুমি যদি অ্যাপস এর ভিতরে 10 দাও তাহলেও সেটা রিটার্ন করবে হচ্ছে 10, অ্যাপস 10 ইকুয়ালস টু 10, রেজাল্ট আসবে 10। আর যদি কোনো একটা নেগেটিভ দাও তাহলে সেটাকে পজিটিভ করে রিটার্ন করা হবে। হ্যাঁ, অ্যাপস -5 হচ্ছে 5, এরকম। তো যেমন ইন্টিজারের অ্যাবসোলুট ভ্যালু বের করার জন্য আছে হলো অ্যাবস। আমি হচ্ছে এখানে একটু সংক্ষেপে দেখাই ফেলি 2 মিনিটে। ইন্টিজারের অ্যাবসোলুট ভ্যালুর জন্য আছে অ্যাবস, লং টাইপের জন্য আছে ল্যাবস, লং টাইপের জন্য আছে এল ল্যাবস, আর ডাবল বা ফ্লোটের জন্য আছে ফ্যাবস। হ্যাঁ, তো যদি তোমার হচ্ছে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের অ্যাবসোলুট ভ্যালু বের করতে হয় তখন অবশ্যই অ্যাবস ইউজ করা যাবে না, তখন অবশ্যই ফ্যাবস ইউজ করতে হবে। তো এটাই হচ্ছে এখানে করছি। যখন কিনা 10 এর অ্যাবসোলুট ভ্যালু বা -5 এর অ্যাবসোলুট ভ্যালু বের করতে হয়েছে তখন ইউজ করা হয়েছে অ্যাবস। যখন কিনা দশমিক অথবা ফ্লোটিং পয়েন্টের অ্যাবসোলুট ভ্যালু বের করতে হয়েছে তখন ইউজ করা হয়েছে ফ্যাবস। ঠিক আছে, ওকে। যখন কিনা লং এরটা ইউজ করা হয়েছে, লং এর জন্য যে এল এল সাফিক্স ইউজ করা হয় নাম্বারের সাথে, তখন ইউজ করা হয়েছে এল ল্যাবস। ওকে, সো এই stdlib ছাড়া ম্যাথ দেখলাম। ম্যাথের মধ্যে যেমন ধরো কিছু ফাংশন আছে, ন্যাচারাল লগ বের করার বেস লগ বের করার ফাংশন আছে, 10 বেস লগ বের করার ফাংশন আছে, আবার 2 বেস লগ বের করারও ফাংশন আছে। ঠিক আছে, যেমন দেখো 2 বেস লগ বের করার জন্য log 2 এই ফাংশনটা ইউজ করা হয়। log 2 এর ভিতরে ধরো 64 দিয়েছি, 2 বেস log 64 এটার ভ্যালু হলো 6। তো এখানে শুনে মতো 6 রেজাল্টটাকে পাঠায় দিবে। সো জাস্ট লগ দিলে সেটা হচ্ছে বেস লগ, আর যদি log 10 লিখো তখন হচ্ছে সেটা 10 বেস লগ। যে log 10,000 হচ্ছে 3.0000, cos 10 to the power 3 হচ্ছে 1000, সুতরাং log 10,000 হচ্ছে 3। সাইন কজের যে ফাংশনগুলো আছে সেটার ক্ষেত্রে যেটা করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলটাকে
রেডিয়ানে রাখতে হবে। তো ধরো সাইন 30 যদি তুমি বের করতে যাও, সরাসরি সাইনের ভিতরে 30 লিখলে হবে না। এখানে হচ্ছে আমি printf এর মধ্যে সাইন 30 লিখছি, বাট তুমি যখন ফাংশনে কল করবা তখন 30 লিখলে হবে না, 30 কে রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ানে কনভার্ট করার জন্য পাই দিয়ে গুণ করে 180 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেই একটা ডিগ্রিতে অ্যাঙ্গেলটাকে রেডিয়ান কনভার্ট হয়। এরপর সেটাকে সাইনের মধ্যে পাঠাতে হবে। তো ধরো 30 সাইন 30 যদি বের করতে হয়, সাইন 30 কে রেডিয়ানে কনভার্ট করলে যেটা হয় 30 ইন্টু পাই বাই 180, এটাকে সাইনের মধ্যে পাঠাতে হবে, তখন আসবে এরকম 0.5। দেখো এই এম পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট আর কি। ওই তুমি যদি হচ্ছে math.h ইনপুট করো তাহলে এই এম ডট এম পাইটাকে ইউজ করো আর কি। অথবা তুমি যদি হচ্ছে পাইয়ের জায়গায় 3.14159 এটা কোনো একটা কনস্ট্যান্ট বের করো তাহলেও হবে, তাহলেও এটা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট আসবে, 0.5 মতোই আসবে। আবার তুমি চাইলে ক্যালকুলেটও করে নিতে পারো পাইটাকে এই ফর্মুলাটা দিয়ে, 2 ইন্টু a cos 0, অর্থাৎ 2 cos ইনভার্স 0 এই ফর্মুলা দিয়ে পাইটাকে বেরও করে নিতে পারো তুমি চাইলে। এটা কেন? কারণ হচ্ছে cos পাই বাই 2 এটা হচ্ছে 0, তাই না? cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, অর্থাৎ cos ইনভার্স 0 হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 হচ্ছে cos ইনভার্স 0, তাহলে পাই হচ্ছে 2 cos ইনভার্স 0, 2টা এই পাশে চলে আসবে। ওকে, এখন তাহলে এখানে প্র্যাকটিস প্রবলেমের একটা প্রবলেম আমি হচ্ছে একটু করে দেখাই। দুইটা পয়েন্ট দেয়া থাকবে x1 y1 আর x2 y2, এই দুইটা প্রবলেমের এই দুইটা পয়েন্ট দেয়া থাকবে, এই দুইটা পয়েন্টের ডিসটেন্সটা বের করতে হবে। এটা দিয়েই আজকের ক্লাস শেষ, তারপর অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিব। তো দেখো ডিসটেন্স ডি হচ্ছে স্কোয়ার রুট অফ x1 প্লাস মাইনাস x2, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা ছিল হলো ফর্মুলা, ইন্টারে শিখে আসছি আমরা জ্যামিতিতে। তো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার স্কোয়ার রুট, এটাই হচ্ছে দুইটা পয়েন্টের ডিসটেন্স। তো এই জিনিসটা কিভাবে বের করা যায় দেখো, হচ্ছে সরাসরি একটা প্রোগ্রাম লিখে ফেলি, ডিসটেন্স পয়েন্ট, so include stdio.h int main। তো এখানে যেটা লিখতে হবে, ডাবল নিলাম x1 x2, ফ্লোট নিলাম x2 y1 x1 y1 x2 y2, আর একটা ভেরিয়েবল রাখলাম ধরো ডিসটেন্স d, আর একটা ভেরিয়েবল রাখলাম d2, d2টা মানে হচ্ছে d স্কোয়ার আর কি। তো প্রথমে হচ্ছে স্ক্যানএফ দিয়ে পয়েন্টগুলোকে একটু রিড করে নেই, পার্সেন্টেজ 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 % x1 % xy1 % x2 % y2। ধরো হচ্ছে দুইটা পয়েন্ট পেয়ে গেছি x1 y1 x2 y2, যেটা লাগবে x1 মাইনাস y1 হোল স্কোয়ার লাগবে, অর্থাৎ এরকম কিছু একটা লাগবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার। এটাকে এভাবে করে লেখা যায় x1 মাইনাস x2 ইন্টু x1 মাইনাস x2। আমি কি ওখানে প্লাস দিছিলাম ফর্মুলাটা নাকি মাইনাস দিছিলাম? প্লাস দিছিলাম, কি একটা প্লাসই হবে, প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এইটাকে নিতে হবে স্কোয়ার রুট,
এটার স্কোয়ার রুট নিলে ডিস্টেন্সটা আসবে, তাহলে এইটা যদি নেই তাহলে আসবে ডিস্টেন্সের স্কোয়ার, যেটাকে আমরা নাম দিলাম d2। d2 মানে হলো x1 minus x2 হোল স্কোয়ার প্লাস y1 minus y2 হোল স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্সের স্কোয়ার। এরপর d হবে হচ্ছে sqrt স্কোয়ার রুট অফ d2 প্রিন্টের ডিস্টেন্স পার্সেন্টেজ d। যদি রান করি, প্রথমে একটা সিম্পলি দেখি, একটা হচ্ছে 0 0 দেই, আর একটা হচ্ছে 5 0 0 0 আর 5 0 দিলে আসতেছে হলো ডিস্টেন্স 0। কে হচ্ছে একটু প্রিন্টএফ দিয়ে দেখি এটাকে। x1 minus x2 into y1 minus sorry into x1 minus x2 plus y1 minus y2 into y1 minus y2। আচ্ছা ঠিক আছে, এটা আমি হচ্ছে দেখতেছি। হচ্ছে রোল কলটা করে ফেলি একটু, হ্যাঁ। আচ্ছা, তোমাদের সিটির ব্যাপারে নেক্সট ক্লাসে যেহেতু সিটি, যেই আগের সিটিটা যেভাবে হয়েছিল সেই ফরম্যাটেই হবে নেক্সট সিটিটা, হ্যাঁ। জি স্যার। স্যার সিটির টপিক কি কি থাকবে? সিটির টপিক হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত নেস্টেড লুপ, অ্যারে, আর হচ্ছে আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে। স্যার এটা স্যার মিডের আগে কি সিটি? সোমবার সিটি। ওকে স্যার। ওকে। স্যার আমাদের সিটি 1 এর নাম্বারটা দেওয়া কবে দিবেন? সিটি 1 এর নাম্বারটা এটা হচ্ছে ইসের দিন দিব, কি বলে যেন, আমি হচ্ছে কালকে অথবা হ্যাঁ কালকে দিব, আই হোপ। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে এটাতে বুঝতে পারছি কি সমস্যা। এখানে হচ্ছে পার্সেন্ট এফ এর মাঝখানে একটা স্পেস পড়ে গেছে, এখানে স্পেসটা আসলে হবে না, স্পেসটা হবে এই পাশে, ঠিক আছে। এই মাঝখানে একটা স্পেস পড়ে গেছিল আর কি, স্পেসটা যদি না থাকে তাহলে দেখুন আমাদের কাজ করবে। ডিসটেন্স 25, ঠিক আছে, ডিসটেন্স 5। ওকে, অন্য যদি কোনো একটা ভ্যালু দেই, ধরো হচ্ছে 1 1 আর 4 4, তাহলে শুধু আমাদের সেটা ডিসটেন্স দিবে। ওকে ঠিক আছে। স্যার 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 হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওইখানে যে এফ যে পার্সেন্টেজ দেওয়া ছিল, ওইখানে মাঝখানে তো আরেকটা স্পেস পড়ে গেছে, সবটি তো স্পেস বিহীন হবে না? মাঝখানে স্পেস থাকলে সমস্যা নাই, কিন্তু পার্সেন্ট আর এফ এর মাঝখানে স্পেস থাকলে তখন সমস্যা। আগের বার হলো এটা ছিল, পার্সেন্ট আর এফ এর মাঝখানে স্পেস ছিল, পার্সেন্ট আর এফ এর মাঝখানে স্পেস থাকা যাবে না। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে আমি রোল কলটা করে ফেলি, হ্যাঁ। স্যার আমাদের সিটি 13th অগস্ট নিয়ে কথা ছিল স্যার।